সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এ বিষয়ে আরও জানার চেষ্টা করব সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। রেজা, এমন একটি দুঃসংবাদ আমাদের দিতে হচ্ছে, পুরো দেশ অপেক্ষা করছিল কোনো একটি ভালো খবর আমরা তাদেরকে দিব, কিন্তু এই দুঃসংবাদটা দিতেই হচ্ছে। হাদী তো ভেন্টিলেশনে ছিলেন, কখন লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো এবং কিভাবে কি হলো জানাবেন আমাদেরকে। ইশরাত, পুরো দেশবাসী আসলে দোয়া করছিলেন পুরো হাদীর জন্য। শরীফ ওসমান হাদী অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং নেতা, আসলে সেই সকল দোয়া শেষ পর্যন্ত তো আসলে ব্যর্থ হয়েছে। যেটি হচ্ছে হাদী, শরীফ ওসমান হাদী, সেটি তিনি আর ফেরেননি। অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে আসলে তার লাইফ সাপোর্টটি খুলে ফেলা হয়েছিল এবং সেটি আসলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক, যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, ডাক্তার আব্দুল আহাদ। তিনি আসলে তেমনটি জানিয়েছিলেন এবং পুরো দেশবাসী নিশ্চয়ই এই সংবাদে বিমর্ষ। এবং আমরা তো সবাই দেশবাসীর যেই কথা আমরা শুনছিলাম, মূলত সবাই শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করছিলেন দীর্ঘ সময় ধরে, তার সেজন্য ফিরে আসে সবার মধ্যে আবারও, এবং তার যেই বক্তব্য, তার যেই মানুষের পাশে থাকার যে কথা, সেগুলো যিনি তিনি আরও একবার বলেন, রাজনীতির মঞ্চে মানুষের জন্য কথা বলা, দেশের জন্য কথা বলা, সেটি যেন বলেন, সেটি আসলে হয়নি। আমি একটু এক নাগারে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে ঠিক 12 তারিখে হাদীর দুপুরের পরে, অর্থাৎ জুমার নামাজের পরে, দিনটি ছিল শুক্রবার, জুমার নামাজের পরে মূলত হাদীকে গুলি করে। আততায়ীর গুলির যে কথা আমরা জানছিলাম, এখনও সন্দেহভাজন বেশ কয়েকজন আছে যাদেরকে পুলিশের পক্ষ থেকে মূলত কোনো ধরনের এখন পর্যন্ত কাউকে তেমনভাবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। এবং তারপরে প্রথমে আপনাকে একটা বলে রাখি, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে দর্শকদের জন্য আরও একবার বলে রাখা, যে প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং সেখানে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে মূলত তাকে স্থানান্তর করা হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এবং সেখানেও কিন্তু তিনি প্রায় 3 থেকে 4 দিন সেখানে অবস্থান করছিলেন। অর্থাৎ গত সোমবার, শুক্রবারের পরে গত সোমবারে কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছিল আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল সেখানে। এবং বলা হয়ে থাকে এই অঞ্চলের নিউরো সার্জন বা নিউরো যেই সমস্যা রয়েছে, সেই সমস্যার জনিত সমস্যার সমাধান হিসেবে এই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালটিকে সবচাইতে বেশি সাফল্যমণ্ডিত ধরা হয় এবং সেখানেই হাদীকে সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে দেওয়া হয়েছিল। আমি একটু চিকিৎসকদের বরাত দিয়ে বেশ কয়েকটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই, যে চিকিৎসকরা কিন্তু গুলি লাগার পরপরই জানাচ্ছিলেন যে হাদীর গুলি লাগার পরে তার যে ব্রেন স্টেমটি রয়েছে, সেই ব্রেন স্টেমে কিন্তু সেই আঘাতটি করেছিল। অর্থাৎ একটি ব্যাপার আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যে ইশরাত, যে গুলির ধরনটাই ছিল কিন্তু কানের সামনের অংশ থেকে, অর্থাৎ এই আমরা যেখান থেকে দেখছি সেটার সামনে থেকে যদি লাগে এবং সেটি সরাসরি গিয়ে ব্রেইনে আঘাত করেছিল এবং তখন থেকেই কোনো না কোনোভাবে তার ব্রেইনটি আর কাজ করছিল না, সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট বা কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা হয়েছিল, সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন। এবং সেই যে চিকিৎসকদের যে কথা, সেটি কিন্তু ওনারা বলছিলেন যে হাদীর অবস্থা সংকটাপন্ন। এবং আপনি জানেন গতকাল রাতে কিন্তু প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে ফোন করে যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদী, সেটি কিন্তু জানিয়েছিলেন। ফলে সেখান থেকেই বোঝা যাচ্ছিল অনেকটা ব্যাপার, যে তিনি যেই অবস্থায় রয়েছে সেই সংকটাপন্ন অবস্থা থেকে কতটুকু ফাইট ব্যাক করতে পারবেন। বিশেষ করে তাকে যে এই শুক্রবার থেকে আজকে পর্যন্ত, আজকে মূলত বৃহস্পতিবার, এই 12 থেকে আজকে 18 তারিখ, প্রায় 6 থেকে 7 দিনের এই জার্নিটাতে তিনি কিন্তু অসংখ্যবার সংগ্রামের মধ্য দিয়েই করতে হয়েছে। অর্থাৎ তার যে শারীরিক সংগ্রামটি ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টাটিও ছিল তাকে আসলে ফিরিয়ে নিয়ে আসবার, সেটি হয়তো ব্যর্থ হয়েছে এই মুহূর্তে। এবং ব্যর্থ হলেও পুরো জাতি কিন্তু দোয়াও করেছিল তার ফিরে আসার জন্য। সেটি সকল কিছু ব্যর্থ করে হাদী বিদায় বলেছেন। তবে হাদীর যেই কথা অনুপ্রেরণামূলক, এবং সেটি অনেকেই কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ছড়াচ্ছিলেন, বিশেষ করে তার জ্বালাময়ী বক্তব্য যেটি দেশ নিয়ে, মানুষ নিয়ে, সেগুলো কিন্তু বারংবার তারা বলছিলেন। কিন্তু চিকিৎসকদের ভাষ্যমতে যেটি বলা হয়েছিল, যে তার ব্রেইন ড্যামেজ বা ব্রেইনের ক্ষতিটা যে পর্যায়ে হয়েছে, সেটি আসলে সেখান থেকে ফিরে আসাটা
অনেকটা কঠিন এবং মিরাকেল। আমি দু একজন চিকিৎসকের সাথেও কথা বলছিলাম, মূলত ইশরাত, তারা যেমনটি জানিয়েছিলেন যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে তাদের প্রথম ধাপে যে 48 থেকে 72 ঘন্টার একটি অবজারভেশনে রাখতে হয়, সে সময় আসলে অনেক সময় অনেক রোগী রেসপন্স করে। কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে প্রথম 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় হাদি কোনোভাবে কোনো ধরনের রেসপন্স করেনি, অর্থাৎ তার গুলি লাগার পরের যে সময়টা, যে 48 ঘন্টা, সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে তেমনভাবে রেসপন্স, অর্থাৎ শারীরিকভাবে রেসপন্সটি তিনি কিন্তু করেননি। এবং তাকে যে কৃত্রিমভাবে যে ভেন্টিলেশন বা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া করা হচ্ছিল সেটি দীর্ঘ সময়, এবং এই যে স্থানান্তরের প্রক্রিয়া ঢাকা থেকে সিঙ্গাপুর, সেখানেও কিন্তু সেই আমরা দেখি যে কৃত্রিমভাবে শ্বাস প্রয়োগের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের ত্বরান্বিত করবার মাধ্যমে তাকে আসলে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এবং বলাও হচ্ছিল সরকারের পক্ষ থেকে যদি সিঙ্গাপুরে সম্ভব না হয় তাকে যুক্তরাজ্যেও যেন পাঠানো হয়, সে কথাও কিন্তু বলা হচ্ছিল। কিন্তু সবশেষ সকল প্রচেষ্টা এবং সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হাদি আমাদেরকে বিদায় জানিয়েছে।